অ্যানাকন্ডা এসছে। 3.7 থেকে অ্যানাকন্ডা অ্যাকচুয়ালি 3.1, 3.2, 3.3 এরকম ভাবেই একটা করে এগুলো আসতে আরম্ভ করে 3.7 এ অ্যানাকন্ডা এসছে। আচ্ছা, আমরা বেসিক্যালি এখানে যখন জেবিএম বলি, জাভা ভার্চুয়াল মেশিন বলে একটা কনসেপ্ট আমাদের ডেভেলপ হয়েছিল, সেটার কারণে জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়। এই জাভা এই ব্যাপারটা কিরকম, তোরা কি আমার ইয়েটা দেখতে পাচ্ছিস, পেপারটা দেখতে পাচ্ছিস, স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। ওকে ফাইন। এখানে কি করা হয়, আমরা একটা এনভায়রনমেন্ট তৈরি করি। এক মিনিট। হ্যাঁ দীপেন্দু বল। সব তো দিয়ে দিয়েছি আগেরটাই। আবার পাঠিয়ে দিই, দেখ তাও আমি পাঠিয়ে দিয়েছিলাম। না না পাঠিয়েছি, দেখ আগেরটাই আছে, ঢুকে যা তারপর। আচ্ছা হ্যালো, হ্যাঁ বল বল বল। বলছি স্যার ইনস্টল ফর জাস্ট মি একটা আছে আর একটা অল ইউজার্স আছে, ওটা কি করব? না, জাস্ট মি, অল ইউজার না, ওটাই রেকমেন্ডেড দেখ। হ্যাঁ ওটা রিকমেন্ডেড আছে। হুম, হুম। আচ্ছা, এখানে এই পুরোটাকে আমরা বলি পাইথন রান টাইম এনভায়রনমেন্ট। ঠিক আছে, এইটা পিআরই, এই পুরোটাকে আমরা বলি পাইথন রান টাইম এনভায়রনমেন্ট। ঠিক আছে, পাইথন রান টাইম এনভায়রনমেন্ট বলতে কি বুঝি, যখন আমরা পাইথন প্রোগ্রাম করব, ঠিক আছে, আমাদের দুটো জিনিসের দরকার লাগে। একটা যেখানে আমি প্রোগ্রামটা লিখবো, আর একটা যেটা আমি প্রোগ্রামটাকে কম্পাইল করব। কম্পাইল করার অর্থটা কি? কম্পাইল করার অর্থ হচ্ছে আমি যে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে লিখছি প্রোগ্রামটাকে, মেশিন সেটা বুঝতে পারে না, তাহলে মেশিন বোঝার মতন করে সেটাকে কনভার্ট করতে হয়। এই কনভার্সনটার জন্যই বেসিক্যালি কিন্তু আমার কম্পাইলারটা লাগে। এডিটর প্লাস কম্পাইলার, এই একসঙ্গে এটাকে আমরা বলি, এটা হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট। এখানে কি থাকে, এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস মানে হচ্ছে এইখানে থাকে ইউজার। ঠিক আছে, তাহলে ইউজার যখন কোনো প্রোগ্রাম লিখবে তখন কিন্তু সেটা থ্রু এপিআই আসবে। এপিআই, থ্রু এপিআই আসার অর্থটা কি? থ্রু এপিআই মানে হচ্ছে বেসিক্যালি আমরা যখন প্রোগ্রামটাকে সেন্ড করছি, আমি যখন প্রোগ্রামটাকে পাঠাচ্ছি, তখন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস কি করে, দুটোর মধ্যে একটা একটা ইন্টারফেস তৈরি করে। ইন্টারফেস মানে গেটওয়ে বেসিক্যালি, এটা থেকে ওটা, ওটা থেকে এটা, এই গেটওয়েটা বেসিক্যালি ইন্টারফেস হিসেবে আমরা বলি। তাহলে এই যে রান টাইম এনভায়রনমেন্টের কথাটা বলছি, পাইথন রান টাইম এনভায়রনমেন্ট এটা পুরোটাকে মিলে তৈরি করে। এবং এখানে থাকে প্রথম হচ্ছে একটা ইন্টারফেস থাকে, যে প্রোগ্রামটা লিখছে তার সঙ্গে আমাদের যে সফটওয়্যারটা কনভার্ট করবে সেটার মধ্যে একটা ইন্টারফেস জেনারেট করে। এবার সেই ইন্টারফেসটা থ্রু পাইথন ভার্চুয়াল মেশিন, পিভিএম মানে হচ্ছে পাইথন ভার্চুয়াল মেশিন। ঠিক আছে, এই পাইথন ভার্চুয়াল মেশিন থেকে তবে এটা আসে। এইখানে একটা জিনিস বলে দিই, বেসিক্যালি এখানে আমাদের একটা পাইথনের ক্ষেত্রে ইন্টারপ্রেটার কম্পাইলার দুই থাকে। মেনলি আমরা দেখি এটা ইন্টারপ্রেটার। এখানে কি হয়, জেভিএম, ধর আমি এখানে একটা সোর্স কোড লিখেছি, সোর্স কোডটা প্রথম কোথায় গেল, প্রথম গেল পিভিএম এ। ঠিক আছে, এই পিভিএম পাইথন ভার্চুয়াল মেশিন অ্যাকচুয়ালি প্রথমে কম্পাইলারে যায়, কম্পাইলার থেকে, আচ্ছা এটা আমি লিখেছি কম্পাইলার, কম্পাইলার থেকে এটা তারপরে যাবে যে পিভিএম এ। ঠিক আছে, এবার ধর আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে লিনাক্স, একটা ধর আছে উইন্ডোজ, একটা ধর আছে ম্যাক। তাহলে
পিভিএম কিন্তু যার যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তার মতন করে কিন্তু কনভার্ট করতে পারে, ঠিক আছে। তার মানে পিভিএম এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যতগুলো প্ল্যাটফর্ম আমাদের অ্যাভেলেবেল, আমাদের বেসিক্যালি সফটওয়্যার প্ল্যাটফর্ম 3 রকম আছে আর হার্ডওয়্যার প্ল্যাটফর্ম 2 রকম আছে, ঠিক আছে। তাহলে কি কি আচ্ছা, একটু সবাই মাইক্রোফোনটা একটু মিউট করে দেন। সফটওয়্যার প্ল্যাটফর্ম কি কি আছে? সফটওয়্যার প্ল্যাটফর্মের মধ্যে আছে এই যে বললাম লিনাক্স, উইন্ডোজ, আর 3 নম্বর আছে ম্যাক। এই তিনটে হচ্ছে আমাদের, সরি, এই তিনটে হচ্ছে আমাদের সফটওয়্যার প্ল্যাটফর্ম, ঠিক আছে। আর একটা হার্ডওয়্যার প্ল্যাটফর্ম। হার্ডওয়্যার প্ল্যাটফর্ম বেসিক্যালি আমাদের দু রকম হয়, একটা হচ্ছে আইবিএম মেশিন, আর একটাকে আমি বলছি অ্যাপেল। তাহলে এই দুটো হার্ডওয়্যার প্ল্যাটফর্ম আর এই তিনটে হচ্ছে সফটওয়্যার প্ল্যাটফর্ম। পাইথন ভার্চুয়াল মেশিনের সব থেকে বড় অ্যাডভান্টেজ, বাট এরা কিন্তু বেসিক্যালি এই এই প্ল্যাটফর্মটাকে দেখে তার মতন করে মেশিন কোডে কনভার্ট করতে পারে। তার মানে যদি লিনাক্স থাকে তাহলে লিনাক্সের মতন মেশিন কোড কনভার্ট করবে, উইন্ডোজ থাকলে উইন্ডোজের মতন মেশিন কোড কনভার্ট করবে, বা ম্যাক থাকলে ম্যাকের মতন মেশিন কোড কনভার্ট করবে। তাহলে এই অ্যাডভান্টেজটা থাকে বলেই আমরা পাইথনকে বলি মেশিন ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। যেমন জাভা মেশিন ইন্ডিপেন্ডেন্ট, পাইথনও কিন্তু সেরকম ভাবে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। বেশ, আমরা 1989-এ প্রথম ফার্স্ট ভার্সনটা বেরোয় অ্যাকচুয়ালি, আর পাইথন 1 রিলিজ হয় 94-এ, পাইথন 2 রিলিজ হয় 2000-এ, পাইথন 3 রিলিজ হয় 2008-এ, আর পাইথন 2.7 রেকমেন্ডেড ভার্সন এটা। আর 3 হচ্ছে অ্যাডাপ্টেশন উইল টেক ফিউ ইয়ার্স। এই 3 অব্দি আসতে কিন্তু প্রচুর ইয়ে লাগে, মানে আমরা দেখতে পাচ্ছি 2008 থেকে 3 এসছে 2019-এ অলমোস্ট। মানে 2010 থেকে রিসার্চ স্টার্ট হয় ঠিক কথাই, কিন্তু এটা মার্কেটে মানে ঠিক ইয়ে আসতে, সেরকম ভাবে প্রকাশ আসতে কিন্তু 2019 অব্দি সময় লেগে যায়। এগুলোর অসংখ্য কারণ আছে কেন এত সময় লেগেছে, কি ডেভেলপমেন্ট এক্স্যাক্টলি হয়েছে, সেগুলো কিন্তু অসংখ্য কারণও আছে। আচ্ছা, একটু আগে যেটা বলছিলাম আইডিই, ঠিক আছে, ইন্টিগ্রেটেড ডেভেলপিং এনভায়রনমেন্ট বা ইন্টিগ্রেটেড প্রোগ্রামিং এনভায়রনমেন্ট বলি আমরা। ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেটাকে বলি ইন্টিগ্রেটেড ডেভেলপিং এনভায়রনমেন্ট, এটার মানে হচ্ছে আমি একটু আগে লিখেছিলাম যেটা এডিটর প্লাস কম্পাইলার এই দুটো যখন একসঙ্গে এসে যাবে তখন এটাকে আইডিই বলি আমরা, ইন্টিগ্রেটেড ডেভেলপিং এনভায়রনমেন্ট, ঠিক আছে। কেন ইন্টিগ্রেটেড? যেহেতু দুটো জিনিসকে আমি জুড়ে দিচ্ছি সেই জন্য এরা হচ্ছে ইন্টিগ্রেটেড। ডেভেলপিং এনভায়রনমেন্ট বলতে কি বলছি, যেহেতু এখানে আমরা প্রোগ্রাম করতে পারছি, সো ইট ইজ আ ডেভেলপিং এনভায়রনমেন্ট, ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেটেড ডেভেলপিং এনভায়রনমেন্ট। তাহলে এই ইন্টিগ্রেটেড ডেভেলপিং এনভায়রনমেন্টের মধ্যে কি পড়ে অ্যাকচুয়ালি দেখ, এটা হচ্ছে পাইডেভ উইথ ইক্লিপস। তার মানে আমরা আমাদের হাতে কিছু কিছু আইডি আছে যাতে আমরা প্রোগ্রাম করতে পারবো, ঠিক আছে। যেগুলো আছে সেগুলোতে আমরা কিন্তু পাইথন প্রোগ্রাম করতে পারবো, কিন্তু সবসময় মাথায় থাকে জানো, আমাদের কিন্তু পাইথন বা অ্যানাকোন্ডা প্রোগ্রাম করতে গেলে আমাদের কিন্তু ব্যাক এন্ডে অ্যানাকোন্ডাটাকে রান করতে হবে, ঠিক আছে। এখন ম্যাক্সিমাম আইডি গুলো যেগুলো খুব অ্যাডভান্স আইডি, যেমন এই তোরা দেখবি যেটা লোড করছিস, সেটা লোড করে এটা দেখবি স্পাইডার আছে, জুপিটার আছে, তারপরে আইথন আছে। এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি এক একটা আইডি ফুল ফেজেড আইডি হিসেবে ধরে নেওয়া হয়, কারণ ব্যাক এন্ডে না পাইথন আলাদা করে আমাকে লোড করতে হয় না, ওটার সঙ্গেই একসঙ্গে লোড হয়ে যায়। আচ্ছা, কমোডো, ইম্যাক্স, ভিম, টেক্সট মেটা, গেডিট, আইডল, ঠিক আছে, বিআইডিএ এটা লিনাক্স এনভায়রনমেন্টে চলে, বিআইডিএ এটা ভিআইএম বেসড, নোটপ্যাড প্লাস প্লাস এটা উইন্ডোজ এনভায়রনমেন্টে চলে, আর পাইচ্যাম, এইগুলো হচ্ছে সমস্ত আইডি। এইগুলোর মধ্যে আমরা কিন্তু এগুলো পাইচ্যাম টাইচ্যাম এখন অনেক পুরনো হয়ে গেছে, তাও লাগে। আমরা আরো মডিফাইড হয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্পাইডার। স্পাইডার হচ্ছে অ্যানাকন্ডার একটা পার্ট। আমরা জানি যে 3.7 যেটা সেই ভার্সনটা হচ্ছে অ্যানাকন্ডা ভার্সন 3। পাইথন 3 ভার্সন থেকে হিউজ মডিফিকেশন হয়েছে পাইথনে,
এবং 3.7 থেকে আরো মডিফাইড হয়েছে এবং এই ভার্সনটা এখন দীর্ঘদিন ইয়ে করবে, সার্ভাইভ করবে, এবং এইটা হচ্ছে অ্যানাকোন্ডা ভার্সন। এবং এই ভার্সনটা বেসিক্যালি ডেভেলপমেন্টের দিক থেকে আমরা এখনো পর্যন্ত হাইয়েস্ট ডেভেলপমেন্ট কিন্তু এইটাই, মানে অ্যানাকোন্ডাটা। আচ্ছা, আমরা কিছু ফ্রেমওয়ার্ক ব্যবহার করি। ফ্রেমওয়ার্ক কথাটার মানে হচ্ছে যে যখন আমরা কোনো ওয়েব ডেভেলপমেন্ট করব, ঠিক আছে, তাহলে ওয়েব ডেভেলপমেন্ট আমরা পাইথন দিয়ে এক্স্যাক্টলি কি কি ডেভেলপ করতে পারি। আমরা পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, আমরা পাইথন দিয়ে এআই সিস্টেম ডেভেলপ করতে পারি, ডিপ লার্নিং সিস্টেম ডেভেলপ করতে পারি, ঠিক আছে, মেশিন লার্নিং সিস্টেম ডেভেলপ করতে পারি। অ্যাকচুয়ালি আমরা দেখে নিই অ্যাপ্লিকেশন অফ পাইথন। কি কি অ্যাপ্লিকেশন আমাদের হাতে আছে? 1 নম্বর হচ্ছে ডেটা মডেলিং। ডেটা মডেলিংকে আমরা ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স হিসাবে বলি। এর মানেটা কি? ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স মানে হচ্ছে যখন প্রিভিয়াস কোনো ডেটা বা প্রিভিয়াস কোনো রেকর্ড থেকে আমি একটা পার্টিকুলার ডিসিশন নিতে পারবো যে আমার এটা করা উচিত কি উচিত না, তাকে আমরা বলি ডেটা সায়েন্স। খুব সহজ কথা বলতে গেলে। এবার এখানে বলে দিই, আমরা ধর সারাদিন প্রচুর ডেটা জেনারেট করি বা ইন্টারনেটে প্রচুর ডেটা জেনারেট হয়, প্রচুর ডেটা জেনারেট হয়। তাহলে এই ডেটাগুলোকে যদি আমি ব্যবহার করে একটা ডিসিশন নিতে পারি, তাহলে তাকে আমরা বলবো ডেটা সায়েন্স। আমি সহজ একটা উদাহরণ দিই। ধর আমরা লাস্ট 3-4 বছরে জুলাই মাসের স্ট্যাটিস্টিক্স দেখেছি যে প্রত্যেক দিন হিউমিডিটি কত ছিল, টেম্পারেচার কত ছিল, আকাশে মেঘ ছিল কিনা, বৃষ্টি হয়েছিল কিনা। এরকম যদি প্রত্যেক দিনের স্ট্যাটিস্টিক্স রাখি লাস্ট 5 ইয়ারে, তাহলে আমি আজকের ডেটে ধর 8 তারিখ, আজকে জুলাইয়ের 8 তারিখ, আমি লাস্ট 5 বছরের ডেটাকে চেক করলাম যে 8 তারিখে জুলাই মাসে হিউমিডিটি কি কি ছিল, টেম্পারেচার কত ছিল, ক্লাউডি ওয়েদার ছিল কিনা, বৃষ্টি হয়েছিল কিনা। তাহলে এইগুলো সবটাকে দেখে আমি কিন্তু একটা গেস করতে পারবো যে আমার আজকের দিনে বৃষ্টি হবে কিনা। আমি ছোট উদাহরণ বলি, দেখবি বহু জায়গায় আছে যারা বিরাট বড় জমি চাষ করেন বা যাদের বিরাট বড় জমি আছে, তারা দেখবি ধান পোতার আগে বা ধান কাটার আগে আকাশ থেকে বলে দিতে পারেন যে 2-1 দিনের মধ্যে বৃষ্টি হবে কিনা। প্রশ্ন, এটা কি করে? এটা কি ঈশ্বর? না, ঘটনাটা তা নয়। কিন্তু বেসিক্যালি এটাকে আমরা বলি প্রেডিকশন মডেল, ঠিক আছে। প্রেডিকশন মডেল কথাটার অর্থ হচ্ছে যে আমরা যখন কোনো একটা ইয়েকে ডিফাইন করি, মানে ধর আমি একটা ইয়ে তৈরি করছি, একটা মডেল তৈরি করছি, যে মডেলটাতে আমরা কি করব, যে মডেলটাতে বেসিক্যালি আমরা এরকম ভাবেই করব যাতে ইয়ে হয়, কি বলে তোর, কি বলে, মানে প্রিভিয়াস যে ডেটাগুলো দেখলাম সেই ডেটাগুলো দেখে আমি কিন্তু একটা জাস্ট আমি 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 ধরে নিচ্ছি যে আমার কি হতে পারে, ঠিক আছে। তাহলে এই যে গেস করা, অ্যাজাম্পশন করা, এটাকে আমরা বলি প্রেডিকশন মডেল। তাহলে প্রেডিকশন মডেল করতে গেলে আমার প্রিভিয়াস ডেটা কিন্তু প্রচুর পরিমাণে থাকাটা জরুরি। যদি আমার প্রচুর ডেটা না থাকে তাহলে আমি কিন্তু প্রেডিকশন করতে পারবো না। এবং এই প্রেডিকশন করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের প্রচুর ডেটাকে ম্যানিপুলেট করতে হয়। ম্যানিপুলেট করা মানে সেটাকে একটা অর্গানাইজড ওয়েতে সাজানো, আনঅর্গানাইজড ডেটাকে অর্গানাইজ করা, এবং সেই ডেটা থেকে আমাকে ডিসিশন নেওয়া। সেই অর্গানাইজ করা বা কিভাবে আমি সাজাবো, সেই সমস্ত ব্যাপারগুলো ডেটা সায়েন্সের আন্ডারে যায়, ক্লিয়ার। সো এটা হচ্ছে একটা পার্ট, এটাকে আমরা বলি ডেটা মডেলিং। এরই একটা সাবসেট হিসাবে নেওয়া হয় এআই সিস্টেমকে, ঠিক আছে। এআই সিস্টেমের দুটো পার্ট থাকে। একটা পার্টকে আমরা বলি মেশিন লার্নিং। মেশিন লার্নিং মানে হচ্ছে আর্টিফিশিয়ালি কোনো মেশিনকে নলেজ দেয়া বা জ্ঞান দেয়া, কিন্তু কোনো স্পেসিফিক প্রোগ্রাম ছাড়া, সেটাকে আমরা বলবো মেশিন লার্নিং, ঠিক আছে। তাহলে এটার এআই এর দুটো পার্ট, একটা হচ্ছে মেশিন লার্নিং, আর সেকেন্ড পার্ট সেটা হচ্ছে যে একটা মেশিনকে এমন ভাবে তৈরি করা সে একটা হিউম্যান ব্রেন যেভাবে ভাবছে, চিন্তা করছে, ডিসিশন দিচ্ছে, সেই রকম একটা ক্ষমতা ওকে দেয়া, সেইটাকে আমরা বলি ডিপ লার্নিং। যদি আমি একটা সেট হিসেবে দেখাই, এআই হচ্ছে বেসিক্যালি একটা ব্রডলি ক্লাসিফাইড সেট, যেটা বেসিক্যালি কি বলবো আমরা, মানে এটা একটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, থিওরিটিক্যাল নলেজ,
এর একটা সাবসেট হিসাবে যে কাজ করে সে হচ্ছে মেশিন লার্নিং। আর তার মধ্যে আর একটা সাবসেট থাকে, সেটা হচ্ছে ডিপ লার্নিং। ঠিক আছে, ডিপ লার্নিং এর মধ্যে কি কি পড়ে? ডিপ লার্নিং এর মধ্যে বেসিক্যালি যেগুলো পড়ে সেটা হচ্ছে যে এখানে কিন্তু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, ANN বলি আমরা, এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা ডিজাইন করা। তাহলে এই পুরো পার্টটা কিন্তু আমার সেকেন্ড টাইপে গেল, মানে এটা হচ্ছে AI। থার্ড পার্ট যেটা বলি সেটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের থার্ড আর একটা পার্ট। স্যার এএনএন এর ফুল ফর্ম কি বলবেন? আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আমরা এগুলো ডিজাইন করব, কোনো চিন্তা নেই, আমি মেশিন লার্নিং এ ঢুকবো। ঠিক আছে, বেশ। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের তিনটে পার্ট। একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, তার দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে আমাদের মেশিন লার্নিং, আর একটা পার্ট হচ্ছে ডিপ লার্নিং। বেশ, মেশিন লার্নিং আমি খুব সহজ একটা উদাহরণ বলছি, এরকম শুনে ভীষণ কিছু ভয়ের মনে হচ্ছে যে বাবা মেশিন লার্নিং মানে একটা বিরাট ব্যাপার। আর ডিপ লার্নিংটা ডেফিনেটলি, আর্টিফিশিয়াল নিউরালটা ইমপ্লিমেন্ট করাটা ডেফিনেটলি টাফ, অস্বীকার করছি না আমি। মেশিন লার্নিংটা খুব ইজি। মেশিন লার্নিং এর ছোট উদাহরণ দিই। এই যে তোরা যে কি বলে তোর ইয়ের সময়, ফেস্টের সময় দেখবি অনেকে আর্ডিনো দিয়ে নানা রকম জিনিস তৈরি করে। আর্ডিনো দিয়ে যাই তৈরি করছি সব কিন্তু মেশিন লার্নিং এর আন্ডারে চলে যায়, সমস্ত কিছু। ধর ওই ট্র্যাক সেন্সার কিংবা ধর ওয়েদার ডিটেক্টর, রেইন ডিটেক্টর, এগুলো সমস্ত কিন্তু চলে যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে মেশিন লার্নিং এর আন্ডারে। কারণ মেশিন লার্নিং বিরাট কিছু ব্যাপার নয়। এইবারে প্রশ্ন হচ্ছে যে এইগুলো তৈরি করতে গেলে আমাদের কতগুলো ফ্রেমওয়ার্ক থাকে। ফ্রেমওয়ার্ক মানে আমাদের কিছু গাইডলাইন বলে দেওয়া আছে, যদি এটা না বলে দেওয়া থাকতো তাহলে এটা করাটা খুব টাফ, ভীষণ টাফ হয়ে যেত। তাহলে এই গাইডলাইনটা যখন বলে দেওয়া থাকে তাকেই আমরা বলি ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, তেমনি ওয়েব ডেভেলপমেন্টের যে ফ্রেমওয়ার্ক গুলো, কারণ ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কটা যদিও আমরা ঢুকবো না, তাও একটু জানিয়ে রাখছি যে ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন কোনো একটা ধর ওয়েব পেজ ডেভেলপ করবো, কিংবা হয়তো আমরা একটা এআই সিস্টেম দিয়ে ওয়েব পেজ তৈরি করবো, ওয়েব পেজের মধ্যে এআই সিস্টেম ইমপ্লিমেন্ট করবো, এইগুলো যখন আমরা যাব তখন কিন্তু আমরা পাইথনের এই ওয়েব ফ্রেমওয়ার্কটা আমরা ইউজ করি। কি কি আছে ওয়েব ফ্রেমওয়ার্কের মধ্যে? পাইথনের যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে পাইথন কিন্তু বেসড অন সাম কি বলে তোর লাইব্রেরি ফাইল। ঠিক আছে, আমরা যেমন সি তে লাইব্রেরি ফাইল ইউজ করেছি, পাইথনেও কিন্তু সেরকম লাইব্রেরি ফাইল থাকে, এই ফাইলগুলোকে ইম্পোর্ট করতে হয়। ঠিক আছে, যেমন আমরা সি তে ইনক্লুড করেছি, এখানে এগুলোকে আমরা বলি ইম্পোর্ট করা। তাহলে এই লাইব্রেরি ফাইলগুলোকে ইম্পোর্ট করি আমরা। ওয়েব ফ্রেমওয়ার্কের জন্য যেগুলো করি সেটা হচ্ছে ড্যাঙ্গো। এই ড্যাঙ্গো হচ্ছে একটা মারাত্মক ভালো ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। মানে এখানে এত কিছু করা আছে, আমরা যেমন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক কিছু লিখে টিকে দাবে এগুলো করি, এই ধরনের পাইথনের ক্ষেত্রে যেটা সব থেকে অ্যাডভান্টেজ, পাইথনের ক্ষেত্রে কিন্তু এত কিছু প্রোগ্রাম কোড লেখা দরকার লাগে না। মানে ইনবিল্ট সমস্ত ফাংশন অ্যাভেলেবেল, শুধু সেটাকে প্রপার ওয়েতে তোকে ইউটিলাইজ করতে হবে, এবং করলেই কিন্তু তুই সেই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবি। এই কারণে পাইথন এত বেশি ফেমাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফ্ল্যাশ, এই ফ্ল্যাক, সরি ফ্ল্যাশ উইন্ডোজ বেস। তাহলে ফ্ল্যাকটা কি? ফ্ল্যাশের মতনই একটা ইয়ে, পাইলন, টার্বো জার্স, জপে, এগুলো আমরা খুব একটা দেখিনি, বা এগুলো সম্বন্ধে আমারও খুব একটা বেশি ধারণা নেই। ড্যাঙ্গো সম্বন্ধে ধারণা আছে, ড্যাঙ্গোটা বলে দিলাম। ড্যাঙ্গো হচ্ছে বেসিক্যালি এরকম একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আমরা মেজর ওয়েব অ্যাপ্লিকেশন গুলো কিন্তু এটা দিয়ে করি। আর ফ্ল্যাকটা হচ্ছে বা ফ্লার্কটা হচ্ছে আমাদের যেমন ফ্ল্যাশ ডিজাইন, ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য যেটা হয় সেটা হচ্ছে ফ্ল্যাশ। কিন্তু আমরা পাইথনের আরেকটা সব থেকে বড় অ্যাডভান্টেজ, পাইথন কিন্তু ওপেন সোর্স। তার মানে পাইথন প্রোগ্রামিংটা ডাউনলোড করার জন্য কাউকে কোনো পয়সা দিতে লাগে না। ঠিক আছে, শুধু সেটাও না, পাইথনের ধর এই যে ইয়েটা রয়েছে, পাইথন যে কম্পাইলারটা রয়েছে, তুই যদি মনে করিস তুই কিন্তু সেই কম্পাইলারটাকে নিজে আপডেট করতে পারিস। ঠিক আছে, সেই সোর্সটা কিন্তু ওপেন করে দেওয়া আছে, মানে প্রোগ্রাম কোড সোর্সটা ওপেন আছে। অন্যগুলো উইন্ডোজ যেমন তুই কিছু দেখতে পাবি না, সব হাইড করা, কিন্তু এর ক্ষেত্রে সোর্স কোড ওপেন আছে, ওই জন্য এটাকে ওপেন সোর্স বলি আমরা।
করা। এই ওপেন সোর্স যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু সবসময়ই ফ্রি অফ কস্টে পাওয়া যায়, যে কারণে আস্তে আস্তে কিন্তু সমস্তগুলি ওপেন সোর্সে চলে আসছে। তো তার পাইথনও কিন্তু তার ব্যতিক্রম নয়, পাইথনও কিন্তু বেসিক্যালি এই কারণেই এত বেশি ফেমাস হয়েছে, ইটস ওপেন সোর্স। ট্যাঙ্গো এরকম একটা ওপেন সোর্স, ফ্লাক্স হচ্ছে বেসিক্যালি এরকম একটা ফ্রন্টের ডিজাইন ওপেন সোর্স। আচ্ছা, ইন্ট্রোডাকশন আমরা বলছি মাল্টি প্রসেসর, ওয়েব, জিইউ, স্ক্রিপ্টিং এটসেট্রা। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট আমরা জানি, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটাও কিন্তু ওয়েব ডেভেলপমেন্টেই কাজে লাগে। জিইউআই মানে হচ্ছে গ্রাফিক ইউজার ইন্টারফেস তৈরি করতে কাজে লাগে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসেবে ব্যবহার করা যায়। আর ইন্টারপ্রিটেড হয়, ইন্টারপ্রিটেড অ্যাকচুয়ালি আমরা কম্পাইলার আর ইন্টারপ্রেটার দুরকম জিনিস জানি। কম্পাইলার ক্ষেত্রে পুরো প্রোগ্রামটা একসঙ্গে কম্পাইল হয়, ইন্টারপ্রেটারের ক্ষেত্রে লাইন বাই লাইন হয়। এখানে কিন্তু ইন্টারপ্রেটার থাকে, একটা একটা করে লাইন এক্সিকিউট করে। যদিও আমরা যখন সেল প্রোগ্রামিং লিখবো, মানে পাইথন সেলের প্রোগ্রাম লিখবো, তখন কিন্তু পুরোটা একসঙ্গে কম্পাইল করবে। আচ্ছা, স্ট্রংলি টাইপড এন্ড ডাইনামিক্যালি টাইপড, ঠিক আছে। এটা এই ব্যাপারটা যেটা আমি একটুখানি বলে দিই, এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ যে পাইথনের ক্ষেত্রে কিন্তু কোনো ভেরিয়েবল ডিক্লারেশনের দরকার লাগে না। পাইথন অটোমেটিক্যালি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে নেয়, যে ভ্যালু আমি দিচ্ছি তার উপরে বেস করে। আর যদি আমার কোনো আননোন ভেরিয়েবলকে দিতে হয়, তখনই একমাত্র ভেরিয়েবল ডিক্লারেশনের প্রশ্ন ওঠে। আদারওয়াইজ কিন্তু কোনো ভেরিয়েবল ডিক্লারেশন দরকার লাগে না। অটোমেটিক্যালি যে ভ্যালু ইনিশিয়ালাইজ করছি সেটা দেখেই কিন্তু বুঝতে পারি কি ধরনের ইয়ে দিয়ে আমি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি। পাইথন ফিচার, নো কম্পাইলিং অর লিঙ্কিং, ঠিক আছে, কোনো রকম কম্পাইলিং বা লিঙ্কিং হয় না। র্যাপিড ডেভেলপমেন্ট সাইকেল, নো টাইপ অফ ডিক্লারেশন, সিম্পল, শর্টার, মোর ফ্লেক্সিবল। আর অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট, এই অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে আলাদা করে কোনো মেমোরি ম্যানেজ করতে হয় না। সিফি তে যেমন মেমোরি ম্যানেজ করতে হয়, আমি ইন্টিজার টাইপ ভেরিয়েবল স্টোর করতে গেলে ইন্ট বলে ডিক্লেয়ার করে তবে না করলে আমার মিলবে না। তো সুতরাং এইগুলো একটা ব্যাপার থেকে এখানে এসব কিছু নেই, এগুলো সমস্ত ইন বিহাফ অফ ইউজার পাইথন নিজে করে দেয়, ঠিক আছে। গার্বেজ কালেকশন থাকে এখানে, যেটা জাভাতে আমরা দেখেছি যে গার্বেজ কালেকশন থাকে, পাইথনের ক্ষেত্রে সেরকম একটা গার্বেজ কালেকশন ব্যাপারটা কি, যখন আমরা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করব তখন কি হয়, সমস্যা এটা ডি অ্যালোকেট হয় না। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ ডি অ্যালোকেট হয় না, জাভা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে তাই হয়। এই জন্য আলাদা করে কমান্ড লিখে এটাকে ডি অ্যালোকেট করতে হয়। কিন্তু পাইথন বা জাভার ক্ষেত্রে এইরকম কোনো ডায়ালোকেশনের জন্য আলাদা করে কোনো ফাংশন বা কমান্ড কিছু দিতে হয় না। এবং এটা হয় না তার একমাত্র কারণ হচ্ছে এখানে একটা ব্যাক এন্ডে একটা ইয়ে রান করে, ডিস্ট্রাক্টর বা তোর গার্বেজ কালেক্টর রান করে, যে যে মেমোরি গুলো অনেকক্ষণ ধরে ব্যবহার হয়নি সেই মেমোরি গুলোকে নিজেরাই ওয়াশ আউট করে, ফ্ল্যাশ আউট করে দেয়, দিয়ে ফাঁকা করে দেয়। এই জিনিসটা কিন্তু পাইথনেও আছে, এটাকে আমরা বলি গার্বেজ কালেক্টর। এখানে ফার্স্ট অফ অল এগুলো একই জিনিস, হচ্ছে ইউজ অফ পাইথন সেল টুল হিসাবে ইউজ করা হয়। এক্সটেনশন ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক। আচ্ছা, এক্সটেনশন ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক কনসেপ্টটা কিরকম, মানে অনেক ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে, ধর আমি সি প্রোগ্রামিংটা জানি, আমি পাইথনটা ঠিকঠাক জানি না, বা কিছু ক্ষেত্রে আমি এখন খুব সামান্য জানি কিন্তু সিটা আমি জানি, আমি কিন্তু সি এর কোড পাইথনের মধ্যে দিয়ে রান করাতে পারবো। সেইটাকে আমরা বলি এটা হচ্ছে তোর ল্যাঙ্গুয়েজ, কি বলে তোর ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ হিসেবে বা ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন হিসেবে কাজে লাগানো, ঠিক আছে। আর ল্যাঙ্গুয়েজ বেস মডিউল, এগুলো বুঝতে পারবি না এখন। গ্রাফিক ইউজার ইন্টারফেস তৈরি করা হয়, আর ডেটাবেস অ্যাক্সেস করা যায়। পাইথনের জন্য একটা খুব সুন্দর লাইব্রেরি ফাইল আছে যে সরাসরি ডেটাবেস হ্যান্ডেল করে দেয়, আলাদা করে এসকিউএল ফেসকিউএল সব করতে হয় না। সেইটা হচ্ছে লাইট এসকিউএল বলে একটা ইয়ে আছে। এই লাইট এসকিউএল দিয়ে আমরা কিন্তু ডেটাবেস হ্যান্ডেল করতে পারবো। নট অনলি দ্যাট, যদি আমরা ওরাকেলেও ডেটাবেস মেনটেন করি তাতেও কিন্তু পাইথন মানে খুব একই দক্ষতায় কিন্তু ওটাকে অ্যাক্সেস করতে পারবে। তো ডেটাবেস অ্যাক্সেস করতে পারে। ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং মানে হচ্ছে অনেকগুলো জায়গায় আলাদা একসঙ্গে প্রোগ্রামিংটা তৈরি হচ্ছে, একসঙ্গে কম্পাইল করে একটা প্রোগ্রাম হয়, দ্যাট ইজ এ ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং, এটাকে সাপোর্ট করে। ইন্টারনেট স্ক্রিপ্টিং মানে ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে বেসিক্যালি দ্য ইউজ অফ পাইথন। এখানে কতগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা যেখানে এরা ইউজ করা হয়। গুগলে পাইথনের মেশিন লার্নিং, ডিপ লার্নিং মারাত্মকভাবে ব্যবহার করা হয়। প্রত্যেক দিনে ডে টু ডে তোরা যখন সার্চ করছিস কোনো ডেটা, বা এই ডেটাগুলো কিন্তু সমস্ত ট্র্যাক বা রেকর্ড থাকে, এবং পরবর্তীকালে তুই যখন আবার সার্ফিং করতে যাবি তখন কিন্তু তোর পছন্দের জিনিসই কিন্তু ও দেখাবে।
তারপরে এবং সেটা কিন্তু সময়, টাইম, এগুলো সবকিছু বেস করে কিন্তু ওরা একটা তোর ইয়ে তৈরি করে। মানে এটা বেসিক্যালি কনসেপ্ট মেশিন লার্নিং, যে আমি ধর দুদিন ধরে ইয়েতে মেশিনে কি বলে তোর অ্যামাজনে হয়তো ল্যাপটপ কিনবো, ল্যাপটপ দেখেছি, সার্চ করেছি। এবার পরের দিন বা দুদিন বাদে যখন আমি আমার মেশিন খুলবো, আমি কোনো একটা অন্য কাজ করলে আমায় কিন্তু পাশে পপআপে দেখাবে ওই ল্যাপটপ, ওই ধরনের যেগুলো ইয়ে সেগুলো দেখাতে থাকবে। এইটা কিন্তু বেসিক্যালি অ্যাডভান্সড মেশিন লার্নিং, কারণ এখানে আমার প্রিভিয়াস সার্ফিং হিস্ট্রি দেখে আমায় কিন্তু রেকমেন্ড করে যে আমি কি দেখবো বা কি দেখবো না। এমনকি তুই কোনো গান শুনেছিস, দেখবি সিমিলার টাইপের গানেরও রেকমেন্ডেশন দিচ্ছে। তাহলে এইগুলো কিন্তু বেসিক্যালি মেশিন লার্নিং। এটা গুগলের ট্রিমেন্ডাস হবে, মানে পৃথিবীর সব থেকে বেশি মেশিন লার্নিং এর অ্যাপ্লিকেশন গুগলে হয়, ঠিক আছে, নাসাতে হয়। নাসাতে এই যে আমরা যত দেখছি যে মঙ্গলের চিত্র, মুখের চিত্র, এই ছবিগুলো কিন্তু বেসিক্যালি সমস্ত কিন্তু যেভাবে আসে সেই ছবিটা মানে ওটাকে ইয়ে করার পর তবে কিন্তু ছবিটা আমরা বুঝতে পারি, মানে মেশিন লার্নিং এ পাস করানোর পর তারপরে কিন্তু ছবিটা আমরা বুঝতে পারি, না হলে আমরা ছবিটা কিছুই বুঝতে পারবো না, এমন ছবি আসে। এইটা কিন্তু একটা হিউজ অ্যাপ্লিকেশন নাসা, কারণ অরিজিনালি বাইরে যে ছবিটা ওঠে সেটা একটা ক্যামেরা ওইভাবে ওখানে ছবি তুলতে পারবে না, ওই রকম টেম্পারেচার, ওরকম ইয়েতে কিছু ওটা ইলেকট্রনিক্স কিছু পালস দিয়ে ব্যাপারটাকে তৈরি করা হয়। এবং এটা খুব সিম্পল ওয়েতে, বা ধর অত যাচ্ছি না, এই যে ওয়েদার ফোরকাস্ট করা হয়, বা এই যে মেঘের ছবি, ঝড়ের ছবি যেগুলো দেখায় স্যাটেলাইট থেকে, এগুলো সমস্ত কিন্তু মেশিন অ্যাপ্লিকেশন, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন। লাইব্রেরি অফ কংগ্রেস, এই জায়গাটা তোরা বুঝতে পারবি না, অনিয়ন লিস্ট অফ গোস অন। এখানে শুধু একটুখানি বলে দিই যে লাইব্রেরির অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ধর কোন একটা লাইব্রেরি টুলস, আজকালকার যে সমস্ত লাইব্রেরি ইয়েগুলো তৈরি করা হয়, সার্ফিং টুলগুলো তৈরি করা হচ্ছে, সেখানে ধর তুই একটা বই সার্চ করছিস বা কোনো একটা পার্টিকুলার টপিকের বই, ও তোকে কতগুলো প্রশ্ন করবে, ঠিক আছে, এবার তুই সেই প্রশ্নগুলোর উত্তর দিলি। যখনই প্রশ্নগুলোর উত্তর দিলি, ও কিন্তু নিজে একটা ডিসিশন নিল যে তার মানে যে সার্চ করছে সে অ্যাকচুয়ালি এই ধরনের ডেটা সার্চ করবে বা এই ধরনের বই সার্চ করবে, ও তখন সেই রিলেটেড সব বইগুলো তোকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু লাইব্রেরি, যেগুলো আমরা সার্ফিং টুল বা লাইব্রেরি ম্যানেজমেন্ট টুলে আমরা কিন্তু এই ধরনের মেশিন লার্নিং এর হিউজ অ্যাপ্লিকেশন দেখি। আচ্ছা, পাইথন স্ট্রাকচারটা কি? মডিউলস, পাইথন সোর্স ফাইল অর সি এক্সটেনশন। অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো ক্ষেত্রে আমরা জানি যখনই আমরা সোর্স কোড লিখি সেটাকে সেভ করলে একটা এক্সটেনশন দিয়ে সেভ হয়, ঠিক আছে। তাহলে এখানেও সেরকমই আমরা যে কোনো একটা সোর্স কোডকে যদি আমরা সেভ করি, সি এর ক্ষেত্রে যেমন ফাইল নেম ফলোড বাই ডট সি আছে, এখানে পিএইচওয়াই একটা এক্সটেনশন আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্সটেনশন পার্ট। আর এখানে আমরা যখন প্রোগ্রামিং গুলো করব তখন আমরা যেমন অন্যান্য প্রোগ্রামিং এ দেখেছি, কন্ট্রোল স্টেটমেন্ট আছে, অবজেক্ট ক্রিয়েট করা, এই অবজেক্ট কনসেপ্টটা যদিও আমাদের এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, অবজেক্ট কনসেপ্টটা আমি আজকে একটুখানি বলে দিচ্ছি। আমরা বেসিক্যালি যখন পাইথনে একটু পরের দিকে প্রোগ্রাম করব তখন কিন্তু ক্লাস অবজেক্ট এই কনসেপ্টটা কিন্তু আমাদের জানতে হবে একটু একটু। ক্লাস অবজেক্ট ব্যাপারটা কিরকম, আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা ধর একটা সিম্পল সেট, তার বললাম অ্যানিমাল সেট। তাহলে অ্যানিমাল সেটের মধ্যে আমি কি কি নিতে পারবো? কাউ, গোট, এলিফ্যান্ট, এসব নিতে পারবো। কিন্তু এই সেটের মধ্যে কখনোই কিন্তু আমি কোনো ফ্লাওয়ারের নাম নিতে পারবো না, কারণ ফ্লাওয়ার অ্যানিমালের মধ্যে পড়ে না। তাহলে এই যে ব্যাপারটা আমরা নিচ্ছি, তাহলে যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটা বা যে সেটটা নিচ্ছি, দ্যাট সেট ইজ অ্যাকচুয়ালি দ্য ক্লাস। তার মানে ধর আমি বললাম অ্যানিমাল, তাহলে অ্যানিমাল হচ্ছে একটা সেট, এর মধ্যে কাউ নিয়েছি, এলিফ্যান্ট নিয়েছি, টাইগার নিয়েছি, লায়ন নিয়েছি, ঠিক আছে। তাহলে এই যে এলিমেন্ট গুলো আমরা নিয়েছি, এইটা হচ্ছে আমাদের সেট, আর এরা হচ্ছে সেট এলিমেন্ট, তাই তো। তাহলে সেট এলিমেন্ট গুলো কিন্তু এই যে সেটটা নিয়েছি তার প্রপার্টির সঙ্গে হুবহু ম্যাচ করতে হবে, না হলে তাকে এলিমেন্ট হিসেবে নেবে না। যেমন আমি যদি ক্রো নিই, তাহলে অ্যানিমালের যা প্রপার্টি ক্রো এর সেই প্রপার্টি নয়, বা আমি একটা চেয়ার নিলাম, তাহলে সেই প্রপার্টি নয়, সুতরাং ওটাকে কিন্তু আমি এর মধ্যে ইনক্লুড করতে পারবো না। তাহলে প্রোগ্রামিং এর ভাষায় আমরা এইটাকে বলবো ক্লাস, আর এইগুলোকে বলবো অবজেক্ট, ঠিক আছে। তার মানে অবজেক্ট কাকে বলছো?
অবজেক্ট কাকে বলছি? অবজেক্ট হচ্ছে ইনস্ট্যান্স অফ আ ক্লাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা, তাহলে আমি দাঁড়া আপনি স্ক্রিনটাকে শেয়ার করে নিই। হ্যালো। তাহলে এইটা কি বললাম আমরা যে এইগুলোকে আমরা বলছি, একটাকে বলছি ক্লাস আর একটাকে বলছি অবজেক্ট, ক্লিয়ার? ইনডেন্টেশন, এটা এখানে আমি দুটো জিনিস একটু মেনশন, ইনডেন্টেশন আর ভেরিয়েবল ডিক্লারেশন। ইনডেন্টেশন কথার অর্থ হচ্ছে আমরা যখন সি তে প্রোগ্রাম লিখি বা অন্য যে কোনো যখন ইয়েতে প্রোগ্রাম লিখি, ধর আমি বললাম যে মেন করে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এর মধ্যে মেনটার ভ্যালু ইয়েগুলোকে প্রোগ্রামগুলো লিখলাম। এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে, ধর আমি যদি একটা মেন দিতে হয় আমাকে, ধর আমি একটা মেন নিলাম, তাহলে আমি একটুখানি ছেড়ে এখান থেকে আবার লিখবো। যখনই আমি এখান থেকে ছেড়ে আবার লিখবো তখন ধরে নেবে যে এটা এইখান থেকে এটার মধ্যে কিন্তু পুরোটা রয়ে গেছে, ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা বলছি ইনডেন্টেশন, ক্লিয়ার? সো ইনডেন্টেশন কিছু না, ইনডেন্টেশন বেসিক্যালি মিন করে যে আমি কত পর্যন্ত একটা কোডকে আমি নিচ্ছি সেটাকে আমরা ইনডেন্টেশন বলছি। এখানে খেয়াল করে দেখ, ইফ বলে আমি একটা ইয়ে দিয়েছি, কন্ডিশন দিয়েছি, বলে এখানে সেকেন্ড ইফটার একটু ভেতরে এসছে, দিয়ে আমি এখানে তার স্টেটমেন্টটা দিচ্ছি, এটা কিন্তু এই ইফটা এই ইফ এর মধ্যে, এই যে ইয়ে কি বলে ফাংশনটা কল করছি সেটা এই ইফ এর মধ্যে, এই এলসটার এটা যেহেতু একই লাইনে আছে, সুতরাং এরা কিন্তু এই এলসটা কিন্তু এই ইফ এর আন্ডারে, ঠিক আছে? তো এইরকম ভাবে ইনডেন্টেশন দিয়ে আমরা কিন্তু একটা প্রোগ্রামকে মেনশন করি বা ডিফাইন করি যেটা কত থেকে কতর মধ্যে থাকে। সেম জিনিস লুপের ক্ষেত্রেও কিন্তু হবে। আর আমরা পাইথনের ক্ষেত্রে শুধুমাত্র প্রিন্ট করি, প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে, ঠিক আছে? শুধু প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে প্রিন্ট করি। আর যেহেতু পাইথনের ক্ষেত্রে আমাদের এটা ইন্টারপ্রেটার, আমরা কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট করাতে পারি, ঠিক আছে? আর পাইথন আইডি ক্ষেত্রে যদি আমরা ইন্টারপ্রেটার ইউজ করতে হয় আমাকে, তাহলে বেস্ট হচ্ছে পাইথন জুপিটার ইউজ করা, জুপিটার নোটবুক। আর যখন আমরা সেল প্রোগ্রামিং করব তখন কিন্তু আমরা স্পাইডার, আমরা মেইনলি স্পাইডারটাকেই ফলো করব, ঠিক আছে? চলো আমি স্ট্রেট ফরওয়ার্ড এবার ইয়েতে যাচ্ছি, কোডিং এ যাচ্ছি একটুখানি। ও সরি। আচ্ছা, আমরা স্ট্রেট এখানে একটা কোডিং এ যাচ্ছি।
সিম্পল, আমি ধর দুটো ভেরিয়েবলকে নিচ্ছি, দুটো ভেরিয়েবলকে অ্যাড করব বা গুণ করব, ঠিক আছে। আমি এক্স বলে একটা ভেরিয়েবল নিলাম, এক্স আমি এখানে 10 ভাবে, আমি এখানে কতগুলো সাবধান করি যেগুলো একটা সমস্যা তৈরি করে এখানে পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে। খেয়াল করে দেখ, তোরা দেখতে পাচ্ছিস, দেখার কোনো প্রবলেম হচ্ছে না তো? না স্যার। ওকে ফাইন। তাহলে এখানে বলে দিই যে আমরা যখন এটা ইয়ে করব, মানে আই মিন কোডটা যখন আমি লিখছি, এখানে লিখলাম এক্স, এক্স গ্যাপ দিলাম, ইকুয়াল টু গ্যাপ দিলাম, তারপর 10 দিলাম। প্রেফারেবল এটা করা, কারণ অনেক ক্ষেত্রে যদি আমি এটাকে মানে একদম এরকম ভাবে লিখি, অনেক সময় এটা কিন্তু সমস্যা তৈরি করে। কেন সমস্যা তৈরি করে এবার বলে দিই। অ্যাকচুয়ালি পাইথন এই প্রত্যেকটা যে আমরা ইয়েগুলো লিখছি, এক্স গ্যাপ ইকুয়াল, এগুলো প্রত্যেকটাকে লিটারেল হিসাবে ট্রিট করে। এরা সবাই কিন্তু এক একটা লিটারেল, এরকম অনেকগুলো লিটারেলকে মিলিয়ে ওরা কিন্তু একটা টোকেন তৈরি করবে, ঠিক আছে। তাহলে পার্থক্য কি? লিটারেল মানে ক্যারেক্টার ওয়াইজ স্ক্যান করা, যেগুলো স্ক্যান করছে দে আর অ্যাকচুয়ালি লিটারেল। আর অনেকগুলো লিটারেল যোগ করলে একটা কিন্তু টোকেন তৈরি হয়। যেমন ধর আমি ধর কোথাও একটা লিখছি INT, ঠিক আছে। এবার INT ও কিন্তু জানে না, ও প্রথম আই নিল, তারপর এন নিল, তারপর টি নিল, তারপর ব্ল্যাঙ্ক স্পেস নিল, তারপর যেই ব্ল্যাঙ্ক স্পেস পেলো ও তখন কিন্তু চেক করবে যে INT যে তিনটে আগে ক্যারেক্টার পেয়েছে এটার কোনো বিশেষ মানে আছে কিনা। যদি মানে থাকে তাহলে ভালো, যদি মানে না থাকে সঙ্গে সঙ্গে এরর মেসেজ দিয়ে দেবে। সমস্যা হয় কি, এখানে ধর এক্স ইকুয়াল টু 10 এরকম দিয়েছি, যদিও বুঝতে না পারে যে এক্স আর ইকুয়াল দুটো ডিফারেন্ট লিটারেল, ও কিন্তু এক্স আর ওয়াই কে একসঙ্গে মেলানোর চেষ্টা করবে, তখনই কিন্তু এরর মেসেজ আসবে। এই জন্য অনেক ক্ষেত্রে এইগুলো এরকম জায়গায় কোনো এরর থাকলে ওটাকে গ্যাপ দিয়ে প্রথম দেখবি যে ওখানে টোকেন ধরতে পারছে কিনা, কারণ অনেক সময় লিটারেল কে ধরতে পারে না। যে এইগুলো গ্যাপ দিলে, যেমন যখনই গ্যাপ পাবে তখন বুঝবে যে এই দুটো সেপারেট লিটারেল, এক্স একটা সেপারেট লিটারেল, ইকুয়াল টু একটা সেপারেট লিটারেল, 10 একটা সেপারেট লিটারেল। আচ্ছা, হ্যাঁ অর্ণব বল। হ্যাঁ বল। হ্যাঁ 1014 না 404? 404 মানে তো নেটের প্রবলেম হচ্ছে, সার্ভার কানেক্ট করতে পারছে না। 404 মানেই হচ্ছে তো নেট কানেক্ট করতে পারছে না, ওই জন্য এরর আসছে। 404 সার্ভার নট ফাউন্ড। আর 10101 আসছে, 101টাও কিন্তু নেটেরই প্রবলেম, ওটা গেটওয়ে টাচ করতে পারছে না। এটা তো নেটের প্রবলেম, তুই আরেকবার চেষ্টা কর, ঢুকে যেতে পারবে, অসুবিধা হবে না। ওটা টেম্পোরারি হয় অনেক সময়। হুম, আচ্ছা। তাহলে এখানে কি আসছে বললাম, আমি এখানে x is equal to 10, y is equal to 10 নিলাম। বেশ, আমি পরে নিচ্ছি y is equal to 18.5, ক্লিয়ার। এইবারে একটা করছি z equal to x into y, আর একটা করছি m equal to x plus y, ক্লিয়ার। এইবারে আমি করছি প্রিন্ট করছি দুটোকে, প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে ধর একবার প্রিন্ট করছি z, আর আরেকবার প্রিন্ট করব প্রিন্ট, আরেকবার প্রিন্ট করব y কে, ঠিক আছে। না y না, সরি, এটা হচ্ছে z, এটা m, সরি এম হবে তো স্যার। হ্যাঁ m হবে, ঠিক আছে। আমি কমপ্লিট করছি। এবার এখানে আয়, তলাতে দেখ আনসার দেখাচ্ছে, এখানে দেখ। এখানে কি করছে, এখানে রান ফাইল, এই যে এইখানে একটা অপশন দিচ্ছে, এগুলো কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই। এটা কেন দিচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দাঁড়া, এই লেখাটা খুব ছোট না, আচ্ছা এখানে দেখ দিয়েছে সি ইউজার সঞ্জিত মজুমদার স্ল্যাশ ডট স্পাইডার, দেখ py3, এই যে বললাম py হচ্ছে বেসিক্যালি এক্সটেনশন, 3 হচ্ছে ভার্সন। তাহলে py3 array ডট py, আমি অ্যাকচুয়ালি এখানে নামটা অ্যারে দেয়া ছিল, আমি ওটার উপরই মডিফাই করছি বলে পাইথন এই নামটা এটাই দিচ্ছে।
আর WDIR হ্যাঁ চিরন্তন বল, হয়ে গেছে তো? হুম, আচ্ছা বাকিগুলো সব কটা হয়ে গেছে? আচ্ছা বেশ ঠিক আছে, ঠিক আছে, আমি আমার ক্লাস 12:30 পর্যন্ত আছে, আমি ওদের ক্লাসটা নিয়ে আমি তোকে ফোন করছি, করে আমি মিলিয়ে দিচ্ছি আনসার গুলো। হুম। আচ্ছা তাহলে এখানে কি আসছে, এখানে দেখ, এই যে জিনিসটা আসছে এটা বেসিক্যালি কিন্তু আমার ইয়েকে দেখাচ্ছে, কি বলে তোর আম, আহ, কি বলে আমাদের সোর্সটা, মানে আমার এটাকে পাথ বলি আমরা, এই পাথটা পুরো দেখাচ্ছে। তাহলে রান ফাইল, কোন ফাইলটা রান করছে, array.py3 এটা রান করছে, কিন্তু array.py যে প্রোগ্রামটা রান করলো এটা আছে কোথায়, আছে কিন্তু এই পুরো ডাইরেক্টরির মধ্যে। আর WDIR যেটা দেখ এখানে, এইখানে জাস্ট বিফোর অ্যারে ইয়ে নেম এই অবধি যেটুকু আছে খেয়াল করে দেখ, এটাই কিন্তু এখানে আছে। তার মানে এখানে ডাইরেক্টলি, আর এখানে কোন ফাইলটা রান করছে ফাইলটা, শুধু ফাইলের নামটা দেওয়া হয় না, ডাইরেক্টরির সাথে ফাইল নাম দেওয়া হয়, ওই জন্য এটা দেখিয়ে দিল। তারপরে প্রথমটা আসছে 185.0, কেন 18.5 ইন্টু 10 করেছি আমরা, সেই জন্য এটা 185.0। আমি আসছি, এগুলো কতগুলো খুব ইন্টারেস্টিং জিনিস বলবো। পরেরটার আনসার হচ্ছে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এখানে আসছে 28.5। খেয়াল কর, আমি এক্স কে কত নিয়েছি, 10, কোনো সেমিকোলন কোনো কিছু দিতে লাগেনি, শুধু মাথায় রাখতে হবে যেহেতু এগুলো সব সেম ইন্ডেন্টেশনে থাকবে, মানে বাঁদিক থেকে সরালেই এরর মেসেজ দিয়ে দেবে, আমি দেখিয়েও দিচ্ছি একটা। তাহলে এবার আমি কি করেছি, এক্স ইজ ইকুয়াল টু 10 দিয়েছি, যেহেতু 10 ইন্টিজার ওই জন্য এক্স কে কিন্তু কম্পাইলার অটোমেটিক্যালি ইন্টিজার হিসাবে ডিক্লেয়ার করে নিয়েছে, ঠিক আছে। তারপরেরটা আছে ওয়াই, এটা 18.5, সুতরাং এটাকে কিন্তু ওয়াইটাকে কিন্তু ফ্লোট হিসাবে ডিক্লেয়ার করে নিয়েছে, এটা কিন্তু আমার ভাবতেও হয়নি, ও যে ভ্যালু দিয়েছি তার উপরে নির্ভর করেই কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এরপরে আসছে জেড ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই, যখন আমি মাল্টিপ্লাই করছি দেখ, এক্স হচ্ছে ইন্টিজার, ওয়াই হচ্ছে ফ্লোট, তাহলে যখন ফ্লোট আর ইন্টিজার মাল্টিপ্লাই করছি তখন ম্যাক্সিমাম সম্ভাবনা কি ফ্লোট হয়ে যাওয়া রেজাল্টটা, ওই কারণে জেড যে ভেরিয়েবলটা নিয়েছি সেটা বাই ডিফল্ট কিন্তু ইয়ে হয়ে গেছে, কি বলে ফ্লোট হয়ে গেছে, ঠিক আছে। বেশ, এবারে আমি প্রিন্টের সময় জেড কে ফ্লোট প্রিন্ট করছে, আর এম যেটা আছে এক্স প্লাস ওয়াই, এখানেও যেহেতু যোগ করছি, যোগ করার পরেও কিন্তু ভ্যালুটা কিন্তু ফ্লোটই থাকবে, মানে এম ও কিন্তু ডিক্লেয়ার্ড হয়েছে অ্যাজ এ ফ্লোট, যার জন্য দুটো আনসার এরকম ভাবে এসছে। এবং এই যে 0.0 185 শুধু লিখে দিলে হতো, কিন্তু 0.0 মানে আইডেন্টিফাই করছে বা মিন করছে যে এখানে আমার এটা ফ্লোটিং পয়েন্ট টাইপ ভেরিয়েবল, ঠিক আছে, ওই জন্য এরকম ভাবে দেয়া আছে ভ্যালুটা, ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট পার্ট। এবার দেখ, আমি যদি ধর আমার এরকম আছে যে আমার এক্স এর ভ্যালু আমি জানি না, আমাকে নিতে হবে, ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু আমি ইনপুট করব। এইখানে একটা ছোট্ট জিনিস আমি বলে দিই, আমরা বেসিক্যালি পাইথনের ক্ষেত্রে যখন আমরা কোনো ভ্যালুকে ইনপুট করব ফ্রম দ্য কিবোর্ড, তারা কিন্তু বাই ডিফল্ট অ্যাজ এ স্ট্রিং ইনপুটে হয়, বাই ডিফল্ট স্ট্রিং। এবারে সেইটাকে কিন্তু কনভার্ট করে নিতে হয় ইন্টিজারে, ইন্ট ইনপুট, ইন্ট ইনপুট, এইখানে আমি ধর মেসেজ দিচ্ছি এন্টার, এন্টার নাম্বার, ঠিক আছে। আমি এটা বলি, আমি এক্স এর ভ্যালু স্ক্যান করলাম, ক্লিয়ার না লোক? আচ্ছা, এখানে কি আসছে, এখানে দেখ একটা এরার আসছে, খুব মাইনুরলি চেক কর, এরার দেওয়ার সময় এইখানে দেখ একটা ছোট্ট হাইফেন দিচ্ছে, এই দেখ এইখানটা, এখানে বুঝবি নর্মালি এটা সেই জায়গায় হাইফেনটা দেয় যেখানে এরারটা অকার করছে, শুধু লাইন নয়, যেখানে এরার অকার করছে সেখানেই। এখানে যেহেতু আমি কোড স্টার্ট করেছি, এখানে কোড দিতে ভুলে গেছি, ওই জন্য কিন্তু এরার দিচ্ছে। এবং আরো একটা জিনিস খেয়াল কর, এটা গ্রিন দিয়ে স্টার্ট হয়েছে, আমার ব্র্যাকেটও কিন্তু গ্রিন হয়ে আছে, দেখ যেই আমি কোডটা দেবো সঙ্গে সঙ্গে গ্রিন সাইনটা চেঞ্জ হয়ে দেখ ব্ল্যাক হয়ে গেল। এইগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট ইন্ডিকেশন, এগুলো দেখে কিন্তু এরার চেক করতে হয়। তাহলে এবার কি হচ্ছে দেখ, এন্টার দ্য নাম্বার, তুই কিন্তু এখানে দিলে ওইখানে নাম্বার উঠে যাবে, তোকে এইখানে একবার ক্লিক করে নিতে হবে, ক্লিক করলি করে ধর আমি দিচ্ছি 45 দিলাম, তাহলে দেখ 32.5 আর 63.5,
কিচ্ছু না, ব্যাপারটা হচ্ছে এক্স এর ভ্যালুটাকে স্ক্যান করলো। এই প্রোগ্রামটাই আমি একটু অন্যভাবে লিখছি, দেখ এক্স ইকুয়াল টু ইনপুট এন্টার ইউর নেম, ঠিক আছে। নেক্সট ওয়াই is equal to input enter your title, হলো বেশ। নেক্সট আমি করছি প্রিন্ট x প্লাস y, ঠিক আছে, দেখা যাক কি আসে। এন্টার ইওর নেম, এখানে একটা কথা বলে দিই আমি, যদি আমার ধর আমি 3টে লাইন লিখে যদি আমার ফার্স্ট লাইনে কোনো এরার নেই তাহলে ফার্স্ট লাইন এক্সিকিউট করবে। যদি সেকেন্ড লাইনে আবার দিলাম, সেকেন্ড লাইন চাইলো, যদি সেকেন্ড লাইনে মানে এটা একটা একটা করে লাইন ওয়াইজ এক্সিকিউট করতে করতে যায়। যদি থার্ড লাইনে কোনো এরার থাকতো ওরা কিন্তু এরার মেসেজ দিত, কিন্তু এই দুটো লাইন কিন্তু এক্সিকিউট করাতো। এইটা একটা অদ্ভুত ব্যাপার এখানে। তাহলে আমি এখানে ফার্স্টে ধর আমি এন্টার ইওর নেম আমি দিলাম সঞ্জীব, এন্টার নামালে পরেরটা যাবে না। এন্টার ইওর টাইটেল, দেখ সঞ্জীব গোয়েন্দা একসঙ্গে, মিস্টেক এখানে দেখ, এই দুটোর মাঝে কিন্তু কোনো স্পেস অ্যালোকেট করে না। এই অপারেশনটাকে আমরা বলি কনক্যাটিনেশন অপারেশন। কনক্যাটিনেশন অপারেশনে কিন্তু কোনো রকম মাঝে স্পেস অ্যালাউ করবে না, ওরা কিন্তু স্পেস বাদ দিয়ে দেবে। এই অপারেশনটাকে আমরা বলি কনক্যাটিনেশন অপারেশন। এখানে দেখ কনক্যাটিনেশন, ধর আমি মাঝে কোনো স্পেস দিতে চাইছি, লেট আস সি কিনা, আমি এখানে একটা খানিকটা গ্যাপ দিয়ে দিলাম, দিয়ে প্লাস ওয়াই করলাম, হলো এন্টার ইওর নেম, অরূপ, এখানে দিলাম মুখার্জি, ঠিক আছে। দেখ এখানে কিন্তু পর করে লিখেছে। কনক্যাটিনেশন কোন রকম স্পেসকে কিন্তু অ্যালাউ করে না, যার জন্য অরূপ মুখার্জি পরপর এসছে, মাঝে এই স্পেসটা কিন্তু নেয়নি। ওকে, এবার আমি এখানে যেটা করলাম, ধর আমি এই যখন আমি ইনপুট দিচ্ছি, আমি প্রোগ্রামটা আবার রান করছি, দেখ আমি এখানে লিখছি অরূপ এন্টার, যখন টাইটেল দিচ্ছি তখন আমি প্রথম অনেকটা স্পেস দিলাম, ব্যানার্জি এন্টার, দেখ এখানে কিন্তু অরূপ ব্যানার্জির নামটা দিল। তার মানে আমি এইখানে কোনোভাবে স্পেস প্রোভাইড করতে পারবো না। আমাকে স্পেস প্রোভাইড করতে গেলে কি করতে হবে? স্পেস প্রোভাইড করতে গেলে কিন্তু যখন ইনপুট করছি তখন করতে হবে। আর একটা জিনিস আমি করতে পারি, লেট আস ট্রাই, হবে কি হবে না, ব্যাকস্ল্যাশ টি, ঠিক আছে, প্লাস enter your name সঞ্জিত, দেখ গ্যাপ দিয়েছে। এই যে ব্যাকস্ল্যাশ টি এর জন্য এই গ্যাপটা নিল, ঠিক আছে। সি তে আমরা যেমন ব্যাকস্ল্যাশ টি ট্যাবের জন্য ইউজ করি সেরকম আমি এখানে দুটো ব্যাকস্ল্যাশ দিচ্ছি, কি তিনটে দিচ্ছি, ঠিক আছে। প্লাসটা কেন দিলাম, তাহলে দুটো প্লাস কেন দিলাম? প্লাস হচ্ছে বেসিক্যালি মাঝে কোনো কিছু লেখার জন্য আমরা প্লাসটা ইউজ করি। আমি আসছি, আমি আবার দেখাচ্ছি আর একটা জিনিস। তাহলে এখানে করি, আমি আবার লিখছি, সরি দেখ এই গানটা বাড়িয়েছে কেন না, আমি তিনটে ব্যাকস্ল্যাশ টি নিয়েছি, 18 ক্যারেক্টার শিফট করিয়ে দিয়েছে, ক্লিয়ার। এইবার এইবার দেখ আর একটা জিনিস দেখ, আমি এখানে লিখছি
নেম ক্লাস এক্স ক্লাস টাইটেল, যদিও টাইটেল লেখাটা উচিত না, সারনেম বড় উচিত। ঠিক আছে, এবার আমি এটাকে রান করছি। সঞ্জিত, এখানে আছে মজুমদার, নেম সঞ্জিত, টাইটেল মজুমদার, মাঝে গ্যাপটা কেন? এখানে ব্যাকস্ল্যাশ টি দেয়া আছে বলে। ক্লিয়ার? তাহলে এবার যদি ব্যাকস্ল্যাশ টিটাকে আমি এদিকে ঘুরিয়ে দিই, এইখানে দিচ্ছি ব্যাকস্ল্যাশ টি, হলো ক্লিয়ার? সঞ্জিত টাইটেল পর পর এসছে, গ্যাপ দিয়ে তারপর মজুমদার এসছে, বোঝা গেল? তাহলে ব্যাকস্ল্যাশ টি উপকারিতা কোথায় কি পড়ছে? সব দিস ইজ দ্য ফরম্যাটিং অফ দ্য আউটপুট। ডিফারেন্স এটা বলার জন্য আমি শুরু করিনি, আমি যেটা বলার জন্য শুরু করেছিলাম সেটা হচ্ছে যখন আমি ইয়ে করছি, জাস্ট মিনিট হোল্ড করতে। আচ্ছা, তাহলে এখানে কি আসছে? তাহলে এটা বোঝা গেল। এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলার জন্য আমি বলছিলাম তা হচ্ছে যে যখন আমি কোনো ইনপুট দিচ্ছি, যদি এটা ইন্টিজার হয় তাহলে কিন্তু আমার এটাকে কনভার্ট করার দরকার লাগে ইন্টিজারে বা ফ্লোট বা এরকম কিছুতে। কিন্তু যদি আমার স্ট্রিং হয় বা ক্যারেক্টার হয় সেক্ষেত্রে কিন্তু কোনো কনভার্সন দরকার লাগে না। এর একমাত্র কারণ হচ্ছে যে পাইথন বাই ডিফল্ট কিন্তু স্ট্রিং কে অ্যাকসেপ্ট করে, পাইথন কিন্তু ইয়েকে অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, কোনো কি বলতো ইন্টিজার, ফ্লোট, কোনো নিউমেরিক ভ্যালু কিন্তু অ্যাকসেপ্ট করে না, পাইথন কিন্তু অ্যাকসেপ্ট করে স্ট্রিং কে। ঠিক আছে, ওই জন্য এখানে কিন্তু কোনো ফরম্যাটিং দরকার লাগলো না। যদি এটা ইন্টিজার নিতে হতো তাহলে কিন্তু আমাকে এখানে ফরম্যাটিং করতে হতো। আমি দেখাচ্ছি আরেকবার, আমি ধর এটাকে লিখলাম ইন্ট, ইন্ট ইনপুট। ঠিক আছে, এখানে আমি ইন্ট সাপোজ বললাম এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এন্টার নেম সঞ্জিত দিলাম। দেখ এখানে এন্টার ইউর নেম আমি যেটা দিচ্ছি ইনভ্যালিড, ইনভ্যালিড লিটারেল ফর ইন্ট, বোঝা গেল? তাহলে কিন্তু রানটা কিন্তু করে দিয়েছিল। কেন রান করে দিয়েছিল? কারণ এই এই অবধি ঠিক ছিল, কিন্তু আমি দেওয়ার পর এটাকে টাইপ কনভার্ট করার চেষ্টা করেছে, যখনই টাইপ কনভার্ট করার চেষ্টা করেছে তখনই কিন্তু সমস্যা হয়েছে। আচ্ছা, এখানে আমি এটাকে আর একটা অন্যভাবে দেখাচ্ছি, এন্টার ইয়ে কি বলে তো, এন্টার ডেটা, আমি ধর এখানে বললাম এ বেস 10। আচ্ছা, এবার এখানে বলে দিই, এখানে বলছে ইনভ্যালিড লিটারেল ফর ইন্ট, এখানে বলছি যে ইনভ্যালিড লিটারেল ফর ইন্ট উইথ বেস 10। তার মানে ব্যাপারটা কি বুঝলো? এখানে আমি যে এটা দিয়েছি অন্যান্য জায়গায় এটাকে কিন্তু কনভার্ট করে দিতে পারতো অ্যাস্কিতে, যেহেতু আমার বেস 10 করা আছে সেই জন্য আমি কিন্তু এটা কনভার্ট করতে পারবো। তাহলে আমি কি অ্যাস্কি নিতে পারবো না? হ্যাঁ পারবো, সেগুলো যখন সময় আসবে তখন দেখাবো। আমি এখানে বলে রাখলাম যে আমরা সি তে কিন্তু খুব সহজে করেছি যে একটা এ বি সি ডি দিলে তার করসপন্ডিং অ্যাস্কিতে কনভার্ট হয়ে যায়। এখানে কিন্তু সেটা হয় না, মাথায় রাখবি। এখানে অ্যাস্কিতে কনভার্ট করতে গেলে তার জন্য আলাদা ফাংশন দরকার লাগে। ঠিক আছে, এগুলো সমস্ত ফাংশন বেসড, যার জন্য কিচ্ছু মাথায় রাখতে হয় না। এত কিছু সি তে যত কিছু মাথায় রাখতে হয় এখানে কিন্তু কিছু মাথায় রাখতে হয় না।
যেহেতু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, দেখবি প্রোগ্রামিং লেখাটা কত ইজি, মানে তুই যেটা ভাবছিস তুই সেটা লিখলে তুই মোটামুটি তোর ইয়ে রান করবে। তো দিস ইজ দ্য ওয়ে। ক্লিয়ার? আচ্ছা, আমি একটা আরেকটু এগো, তারপরে মানে সামনের রবিবারের পর থেকে আমি একটা ছোট্ট ছোট্ট করে প্রবলেম মানে ওই গোটা 4-5 করে প্রবলেম বলে দেবো, সেগুলো কিন্তু ইয়ে করতে আরম্ভ করবি, ঠিক আছে? প্রোগ্রামগুলো সঙ্গে সঙ্গে রান, এখানে বসেও কিছু রান করাবো, প্লাস কিছু টাস্ক দেবো যেগুলো কিন্তু রেগুলার বেসিসে করবি, না হলে কিন্তু কোনোদিন ইয়ে হবে না। ঠিক আছে? আচ্ছা, আহ, সবাই কিন্তু ল্যাপটপে লোড করে রাখবি, কারণ ল্যাপটপে লোড করে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা স্যার, বলছি স্পাইডার এটা কি করে ইয়ে করবো? কোনটা কি করবি বল? এই যে স্পাইডারটা? স্পাইডার যে, আচ্ছা, তোর কি লোড হয়ে গেছে? হ্যাঁ আমার অ্যানাকোন্ডাটা হয়ে গেছে। আচ্ছা বেশ, এবারে ইয়েতে যা, উইন্ডোজ স্টার্টে যা, গিয়ে ক্লিক কর। হ্যাঁ। করেছিস? হ্যাঁ। আচ্ছা, ওখানে দেখ একটা উইন্ডোজ এই অ্যানাকোন্ডা 64 বিট এরকম ব্র্যাকেটে একটা লেখা আসছে। না, ওরকম তো কিছু আসছে না স্যার। আসতেই হবে। মানে এখানে উইন্ডোজ দেখ, সার্চ, মানে যেখানে উইন্ডোজ 10 তো, হ্যাঁ উইন্ডোজ 10 তো অ্যানাকোন্ডা 3 ব্র্যাকেটের মধ্যে 64 বিট এরকম একটা আসছে দেখ। অ্যানাকোন্ডা 3 লেখাটা আসছে, মানে আচ্ছা বেশ, ঠিক অ্যানাকোন্ডা আছে। নেভিগেটর, অ্যানাকোন্ডা 3, হ্যাঁ, ওইখানে অ্যানাকোন্ডা। ওইখানে ওইখানে ক্লিক কর, ওখানে ক্লিক কর। এক মিনিট। কে? ও, Sir,